নমস্কার বন্ধুরা, ভিনদেশি তারার তুরস্ক সফরে সবাইকে স্বাগত। লন্ডন থেকে ইস্তানবুল যাত্রা আর তুরস্কের দুটি প্রধান শহর ইস্তানবুল এবং আন্তালিয়া ভ্রমণ থাকবে আমার তুরস্ক সফরের বিষয়বস্তু। থাকবে তুরস্কের বিখ্যাত চা আর নানা খাবার। একসময় বাইজেন্টাইন আর অটোম্যান সাম্রাজ্যের রাজধানী ছিল এই ইস্তানবুল। কালে কালে ইস্তানবুল সমৃদ্ধ হয়েছে অটোম্যান শাসক সুলতান ফাতিমা আহমেদ থেকে শুরু করে সুলতান সুলেমানের আমলে। তুরস্কের দুটি প্রধান শহর ইস্তানবুল আর আন্তালিয়া ভ্রমণের সঙ্গী হয়ে থাকো আমাদের সাথে। Exit and airport terminals. আমরা ফার্স্টে ভেবেছিলাম যে উবের নেব, কিন্তু তারপরে দেখলাম যে একটা ট্রেন চেঞ্জ করেই কিন্তু খুব ইজিলি আমরা চলে এলাম এয়ারপোর্ট আর ট্রেন স্টেশন। একদম তো দেখলেই তোমরা কানেক্টেড, তো আসতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, ট্রেনগুলো কিন্তু ফাঁকাই ছিল। এখন বাজে সন্ধ্যে 7টা। ইচ্ছে আছে যে কিছু খাবার খেয়ে নিয়ে তারপরে আমরা ফ্লাইটে উঠবো, কারণ ফ্লাইটে কিন্তু আমরা খাওয়ার অপশনস নিইনি। আমাদের পেট পুজো হয়ে গেছে, অভিষেক গেছে হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করতে। তো ইস্তানবুলে তো পাউন্ড চলে না, ইস্তানবুলে চলে হচ্ছে লিরা। কিছু পাউন্ড আমরা এখনই কনভার্ট করে নিচ্ছি, যেহেতু এখানে এক্সচেঞ্জের অপশন রয়েছে। তো সেটা করে নিয়ে তারপর আমরা রওনা দেবো। এবার আমাদের ফ্লাইট হচ্ছে 10টা, এখন অলরেডি 8:30টার কাছাকাছি বেজে গেছে। তো 8:30 থেকে বেশি 9টার কাছাকাছি বেজে গেছে। তো আর বেশি দেরি করবো না, চলো তারপরে এইগুলো হয়ে গেলে এবার যাই ওদিকে। অভিষেক ফেরত আসায় শুনলাম যে ও শুধু খোঁজ নিতে গেছিল, কিন্তু কারেন্সি এক্সচেঞ্জও এখান থেকে করেনি। আচ্ছা, 1 পাউন্ড ইজ ইকুয়াল টু কত টার্কিশ লিরা? 40। আর আমরা কারেন্সি এক্সচেঞ্জ কি ওখানে গিয়ে করব? হ্যাঁ, এখানে থেকে ওখানে করাটাই বেটার। ইনফ্যাক্ট আমার যেটা মনে হয় যে আমি কিছুটা কনভার্ট করবো হচ্ছে কি এয়ারপোর্ট, আর বাকিটা আমি করবো হচ্ছে ইস্তানবুল মেন সিটি। কারণ এয়ারপোর্টে যে কনভার্সন যেটা দেবে আমায়, ভ্যালুটা দেবে সেটা কম দেবে, কিন্তু আমি ভেতরে যদি গিয়ে সিটির মধ্যে, তাহলে আমি অনেক বেটার পাবো এক্সচেঞ্জ রেট। ওকে, মোটামুটি কত লিরা আমাদের লাগবে এই ট্রিপটার জন্য? ওরকম ভাবে তো ডেফিনেট কিছু বলা যায় না, তবে আমার মনে হয় যে পার ডে অ্যারাউন্ড আমাদের 1,500 লিরা, 1,500 লিরা করে ধরতে হবে আর কি এক্সপেন্সেস। এবার দেখা যাক কেমন লাগে। আমরা ফ্লাইটে উঠে পড়েছি এবং ফ্লাইটটা কিন্তু বেশ ভালো রকমেরই ভিড়। আমরা লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে ভিজ এয়ারে করে যাচ্ছি ইস্তানবুল। আমাদের যাত্রাপথ ছিল প্রায় 3.5 ঘন্টার। এখন স্থানীয় টাইম অনুযায়ী মোটামুটি বাজে 3:30। তো এয়ারপোর্টটা ইস্তানবুলের ভীষণ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ওয়েট করছি, কুইয়া গেছে একটু ওয়াশরুমে একটুখানি ফ্রেশ হতে, আর আমরা ওয়েট করছি যে এখানেই আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপরে হোটেলে যাব, কারণ আমাদের চেক ইন টাইম হচ্ছে প্রায় 2টো। তো এতক্ষণ সময়টা এখানে কাটানো কিন্তু খুব মুশকিল। তো তাই জন্য ব্রেকফাস্ট খেয়ে একটু বাদে 7টা নাগাদ ধরো যাবো হোটেলে। ওখানে গিয়ে তারপরে দেখবো যদি ওরা আর্লি চেক ইন দিয়ে দেয় ভালো, না হলে ওখানে লাগেজ রেখে তারপরে আমরা দেখবো যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। ভিজ এয়ারে ফ্লাইট এক্সপিরিয়েন্স লন্ডন থেকে ইস্তানবুল আসতে বলি তোমাদের মোটামুটি 3.5 ঘন্টার থেকেও কিন্তু কম সময় লাগলো। ইস্তানবুলে পদার্পণের পরে আমাদের প্রথম এবং প্রধান কাজ ছিল পাউন্ড থেকে টার্কিশ লিরায় কিছু টাকা এক্সচেঞ্জ করা। এখানে দেখো, টাকা এক্সচেঞ্জ কাউন্টারগুলোর সামনে সবকটি দেশের বিনিময় মূল্যই দিয়ে দেওয়া। করালে এক্সচেঞ্জ? হ্যাঁ, করালাম। এখানে একটা ব্যাংক আছে, এই ব্যাংক থেকে করালাম। যদিও এটা এয়ারপোর্টের মধ্যে, কিছুটা করিয়ে নিলাম। এই টাকাটা দিয়ে অ্যাটলিস্ট আমরা চলে যেতে পারবো হোটেলে। ইনিশিয়ালি যে খরচাগুলো সেগুলো করতে পারবো। তবে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যখন জাস্ট তুমি বেরোচ্ছ আর কি, হ্যাঁ, বেরিয়েই দেখবে ওখানে কিছু গ্লোবাল এক্সচেঞ্জ আছে। গ্লোবাল এক্সচেঞ্জে কিন্তু রেট খুবই খারাপ। আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম, ওখানে এক্সচেঞ্জ রেট দিচ্ছে হচ্ছে গিয়ে পাউন্ডের জন্য 31, আর আমি এক্ষুনি করালাম এখানে ব্যাংক থেকে, সেটাও এয়ারপোর্টের মধ্যেই
হ্যাঁ, এখানে দিল 38। বাবা, অনেকটা তো তফাৎ। হ্যাঁ, অনেকটা তফাৎ। তো তাই জন্য আমি বলে রাখি, এটা সবাই একটু খেয়াল রেখো যে নেমেই কিন্তু গ্লোবাল এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করিও না। করাতে হলে জাস্ট ইমিগ্রেশনটাকে কভার করে বেরিয়ে এসেই এখানে তোমার পেয়ে যাবে অনেক কটা ব্যাংক, সেই ব্যাংকগুলো থেকে করাও, সেখানে অনেক ভালো এক্সচেঞ্জ রেটটা পাওয়া যায়। ইস্তানবুল এয়ারপোর্ট থেকে আমরা এয়ারপোর্ট ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে যাত্রা করলাম। এখন সবে চারিদিকে ভোরের আলো ফোটা শুরু হয়েছে। এখন স্থানীয় সময় অনুযায়ী ভোর 5টা। ইস্তানবুল আর লন্ডনের মধ্যে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়ের ব্যবধান রয়েছে। হোটেলে চেক ইনের সময় দুপুর 2টো। এখন আমাদের উদ্দেশ্য হোটেলে ঢুকে মালপত্র রেখে একটুখানি আশেপাশের জায়গাটা ঘুরে তবেই আমরা চেক ইন করব। আমাদের হোটেলটি বেশ অন্যরকম ভাবে সাজানো। নতুন একটি দেশে এসে সেখানকার জিনিসপত্র জানার আনন্দটাই আলাদা। আপাতত আমরা চলেছি ব্রেকফাস্ট খেতে, তারপরে বেরিয়ে আশপাশটা একটু ঘুরে দেখব। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে একটি সম্পূর্ণ নতুন দেশের কুইজিন। এখানে লক্ষণীয় নানা ধরনের চিজের আইটেম আর অনেক ধরনের চকলেটের আইটেম। এই যে কোনগুলো দেখছো সেগুলোই তোমরা ভরে নিয়ে যেতে পারো সামনে রাখা টার্কিশ ডেজার্টগুলো দিয়ে বা মোল্টেন চকলেটগুলো দিয়ে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, বেগুনের ব্যবহার। সামনে প্লেটে শসার পাশে রয়েছে বাঙালিদের বেগুন পোড়ার মতো একটি পদ। ব্রেকফাস্টের পরে এখন আমাদের ভাবনা চিন্তা ইস্তানবুল শহরের একটি ট্যুর নেওয়া। দেখো, এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই রোদটা, সারা দিন এরকম রোদ থাকবে। তো এই জিনিসটাই আমরা কিন্তু লন্ডনে ভীষণ মিস করি। তো আজকের প্ল্যান হচ্ছে ফার্স্টে, এখন তো চেক ইন হয়নি, তো আমরা গ্র্যান্ড বাজারে যাব। এখান থেকে 15 মিনিটের ডিস্টেন্স। গ্র্যান্ড বাজার থেকে ঘুরে এসে তারপরে চেক ইন করে তারপরে দেখবো যে কি করা যায়। আমাদের হোটেল থেকে গ্র্যান্ড বাজার পায়ে হেঁটে মিনিট 10 মতো রাস্তা। পথে ইস্তানবুল ইউনিভার্সিটি। সামনের এই জায়গাটাকে বলে বেয়াজিদ স্কোয়ার। ইস্তানবুলের গ্র্যান্ড বাজার হচ্ছে বিশ্বের প্রথম প্রাচীনতম পরিকল্পিত বাজারগুলির মধ্যে অন্যতম। এইটাই হচ্ছে ইস্তানবুলের সেই বিখ্যাত গ্র্যান্ড বাজার। শুনেছি নাকি এখানে প্রচুর বার্গেনিং চলে, আর এটা দেখে আমার অনেকটা কলকাতা নিউ মার্কেটের কথা মনে পড়ে যাচ্ছে। তো চলো দেখি ভেতরে কি কি আছে আর কিছু কেনা যায় কিনা। গ্র্যান্ড বাজার সম্বন্ধে আমি প্রথম শুনি আমার লন্ডনের এক বন্ধুর কাছে। তারপরে গুগল করে জানি যে তুরস্কের ইস্তানবুলের একটি বিখ্যাত দর্শনীয় জিনিস হলো এই গ্র্যান্ড বাজার। তুরস্কের বিখ্যাত মিষ্টি টার্কিশ ডিলাইটের কথা তো আমরা সবাই জানি। এবার দেখো, এখানে রয়েছে নানা রকমের হার্বাল টি। এটা পমিগ্রেনেট টি, তাই তো? আর এটা অ্যাপেল টি। চারপাশে এত সুন্দর আর এত কালারফুল জিনিসপত্র, যেগুলো কিনা লন্ডনের মার্কেটে আমরা কখনোই পাই না। দেখে তাই জন্য সবকিছুই যেন নতুন নতুন লাগছে। আসার সময় ভিজেয়ারে শুধুমাত্র একটা করে ছোট্ট ব্যাগই নিয়ে আসতে হয়েছে কেবিন লাগেজ হিসাবে। তবে যাওয়ার সময় সেই অসুবিধাটা নেই, আমরা কিন্তু চেক ইন লাগেজও দিতে পারবো। তাই ইচ্ছে আছে এখানকার স্মৃতি হিসাবে ছোট ছোট কিছু জিনিস নিয়ে যাওয়া লন্ডনে। আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তাটা আর খুঁজে পাচ্ছি না। এখানে প্রচুর দোকান আর সব একই রকম। তো যাই হোক, এখানে ভুলভুলাইয়ার মতো ঘুরে বেড়াচ্ছি দোকানের সমুদ্রের মধ্যে, আর দেখছি নানা দারুণ দারুণ জিনিস। আর আমরা অ্যাপেল টি কিনলাম, তোমরা তো দেখলেই। তো এবার চলো দেখি আর কোথা দিয়ে বেরোনো যায় এবার বাইরে। গ্র্যান্ড বাজারে ঢুকে আমার যেটা মনে হয়েছে যে আমাদের নিউ মার্কেট, চাঁদনি চক, হকার্স মার্কেট, গড়িয়াহাট সব কিছু মিলিয়ে এই মার্কেটটি। তুমি নানা ধরনের স্পাইসি বলো বা তুরস্কের বিখ্যাত মিষ্টি বাকলাভা বা বলো আতর, যে কোনো জিনিস তুমি এখানে পেয়ে যাবে এক ছাদের তলায়।
এই ব্যাগটা কিনলাম, দেখো টমি হিলফিগারের। একটা জিনিস বলে রাখি যে এখানে যাবতীয় বড় বড় ব্র্যান্ডের কিন্তু রেপ্লিকা বা কপি পাওয়া যায়, মানে এগুলো অরিজিনাল নয় কিন্তু দেখতে ফিনিশিং পুরো অরিজিনালের মতো। আর সেকেন্ডলি গ্র্যান্ড বাজারে যারা আসবে তারা কিন্তু অবশ্যই বার্গেনিং করো। এটা শুরু হয়েছিল 700 লিরা দিয়ে, আমি লাস্ট অব্দি 500 লিরাতে বার্গেনিং করে নামিয়ে এটা কিনলাম। সুলতান সুলেমানের দেশের এই বাজারটির ইতিহাস নিয়ে কিছুটা চর্চা করলাম। দুনিয়ার সবচেয়ে প্রাচীনতম বৃহৎ পরিকল্পিত এই বাজারের মধ্যে ঢুকে যেন মনে হয় ইতিহাসের এক অন্য জগতে চলে এসেছি, সেই অ্যারাবিয়ান নাইটসের জগতে, যেখানে রয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে শুরু করে পারস্যের কার্পেট। 1461 সালে গ্র্যান্ড বাজারের নির্মাণ শুরু করেন ফতিহ সুলতান আহমদ। নানা রকমের মশলাপাতি থেকে জামা কাপড় সবকিছু খুব সস্তায় বিক্রির জন্য এর নাম দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। এরপর ওসমানীয় সাম্রাজ্যে সমৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাজারটিও সমান হারে বিস্তারিত হতে থাকে। 17 শতকের প্রথম দিকে গ্র্যান্ড বাজার হয়ে দাঁড়ায় ভূমধ্যসাগরীয় বাণিজ্যের প্রধান কেন্দ্র। আজও এই বাজার বিশ্বের একটি অন্যতম ঐতিহাসিক বাজার হিসেবে বিখ্যাত। গ্র্যান্ড বাজারের মূল দুটি প্রবেশদ্বারে বাজারটির প্রতিষ্ঠার সাল আর অটোম্যানদের পতাকার নিখুঁত প্রতিচ্ছবি দেখে মনে হয় যেন ইতিহাসের কোন অন্তর্মহলে প্রবেশ করছি। আমরা এখন ঘুরছি গ্র্যান্ড বাজারের বাইরের অংশটায়, যেখানে ছোট ছোট সভেনিয়ার বা গিফট আইটেমসের দোকান অনেক বেশি, আর তার জন্য ভিড়টাও ততোধিকই। এইসব দোকানগুলিতে দেখো তুরস্কের বিখ্যাত ব্লু মস্ক, গালাটা টাওয়ারের কি সুন্দর প্রতিমূর্তি রয়েছে। তাছাড়া রয়েছে ক্যাপাডোসিয়ার বিখ্যাত হট এয়ার বেলুন। 4 দিন ইস্তানবুলে কাটানোর পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হবে আন্তালিয়া, তুরস্কের আরেকটি বিখ্যাত শহর। তুরস্কের সব দোকানেই দেখতে পাওয়া যায় নীল রঙের এই ইভিল আইগুলোকে। বলা হয় এই ইভিল আই তোমাকে রক্ষা করবে পারিপার্শ্বিক নানা অশুভ শক্তির থেকে। ব্রেসলেট থেকে কিরিং বা হ্যাঙ্গিং আইটেম, যে কোনো জিনিসের মাধ্যমেই নিতে পারো তুমি এই ইভিল আই। হোটেলে ফিরে আপাতত স্বাদ নিচ্ছি তুরস্কের বিখ্যাত টার্কিশ টিয়ের। এই স্পেশাল রেকাবিগুলো দেখো, এই রেকাবি করেই কিন্তু বেশিরভাগ জায়গায় টার্কিশ টি পরিবেশিত হয়। আমরা আমাদের হোটেল রুমটা পেয়ে গেছি, চেকিংও করে গেছি। তো চলো চট করে তোমাদের দেখিয়ে দিই যে ইস্তানবুলে আমাদের হোটেলের রুমটা কিরকম। এটা হচ্ছে বাথরুম। দেখো বাথরুমের ইন্টেরিয়রটা পুরো গোল্ডেন কালার দিয়ে করা, দরজাটাও কি সুন্দর করে করা। আমাদের এই রুমটাই কিন্তু একটা বেশ স্পেশাল ব্যাপার আছে, সেটা আমি তোমাদের একদম লাস্টে দেখাবো। এখানে দেখো দুটো সোফা কাম বেড আছে, কিন্তু আমরা এই একটাই ব্যবহার করব বলে এই বেডটাকেই ফ্ল্যাট করা হয়েছে, আর এটা এমনি অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে। এই দিকটায় আছে হচ্ছে এটা দিয়েছে ওয়ার্ডরোব, এখানে একটা সেফ রয়েছে, আর এখানে রয়েছে আয়রন আর আয়রনের টেবিল। এই দিকটায় বেড, এইটা হচ্ছে একটা হিটার। এখন যেহেতু গরম তাই জন্য এটা জাস্ট ফর শো এর জন্য আমি চালিয়ে রেখেছি, হিটিংটা কিন্তু চালানো হয়নি। তবে শীতকালে এখানে বরফও পড়ে শুনেছি, তো তখন তো অবশ্যই লাগবে হিটিংটা। আর টিভিটাও অনেকটাই বড়। উপরের লাইটিংটা দেখো, আমার কিন্তু এখানে এসেই বেশ একটা অন্যরকম ভাব লাগছে। লন্ডনেও আমরা অনেক সুন্দর সুন্দর হোটেলে থেকেছি, কিন্তু এই জায়গাটায় এটা একটা অন্য পজিটিভ ভাইব দিচ্ছে। এইবার আমি তোমাদের দেখাই যে এই ঘরটার সবচেয়ে বেশি সেলিং পয়েন্ট কোনটা, কেন আমরা এই ঘরটা বুক করেছি। এইটা দেখো,
এইটা একটা রাজকীয় জাকুজি। শুধুমাত্র এই ঘরগুলোর সাথেই কিন্তু এই জাকুজিটা আসে, নিচের ফ্লোরে যেই ঘরগুলো, তাই জন্য এই ঘরগুলোর ভাড়াটাও অনেকটা বেশি। কি অর্ডার করা হলো? একটা ল্যাম্ব শিশ আর আরেকটা ল্যাম্ব রোস্টিং মিট। ল্যাম্ব রোস্টিং। আজকে ল্যাম্বের উপরেই থাকবো আমরা। এটা কি রুটির সাথে? শিশ কাবাব। আমরা আজকে এই দুটো ডিশ নিয়েছি, দুটো ডিশ মিলিয়ে মোটামুটি ধরো 400 লিরা করে, দুটো মিলিয়ে 800 লিরার কাছাকাছি পড়েছে। আর এই ব্রেডগুলো দুটো এক্সট্রা নিয়েছি, তো সব মিলিয়ে 900 লিরার কাছাকাছি এই টোটাল খাবারটা। আর আমি যেটা দেখছি যে টার্কিতে সব জায়গায় কিন্তু এই লঙ্কাগুলো দিচ্ছে, এই লঙ্কাগুলো খেতে খুব টেস্টি, বেশ ক্যাপসিকাম টাইপ, আর কোনো ঝাল নেই। তো ওভারঅল এই ডিশগুলো কিন্তু সবকটাই খুব ভালো ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ইস্তানবুল ইউনিভার্সিটি চত্বরে। এখানে একটি খুব সুন্দর মস্ক রয়েছে, তবে এখন আমরা যাব না। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইস্তানবুলের বিখ্যাত ব্লু মস্ক। সামনের দোকানটিতে একজন দেখো দাঁড়িয়ে রয়েছেন সম্পূর্ণ ট্র্যাডিশনাল টার্কিশ পোশাকে আমাদের ওয়েলকাম করার জন্য। সবাইকে ডেকে ডেকে বাকলাভা টেস্ট করাচ্ছেন উনি। তো আমাদেরও ইচ্ছে হলো দোকানের ভেতরটা একটু ঘুরে দেখার। তুরস্কে এসে টার্কিশ ডিলাইট আর বাকলাভা টেস্ট না করলে তুরস্ক ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। ইস্তানবুলের সব জায়গাতেই তুমি বাকলাভা বা টার্কিশ ডিলাইট আগে টেস্ট করে তারপরে কিনতে পারো। প্রায় 50টিরও বেশি রকমের ভ্যারাইটির বাকলাভা এই দোকানগুলিতে পাওয়া যায়। ইস্তানবুলে দুটি বিখ্যাত বাকলাভা বিক্রেতা কোম্পানি হলো গোল্লুল্লু আর হাফিজ মোস্তাফা। আজকে হোটেলের ব্রেকফাস্টে ছিল বাকলাভা, তাই জন্য আমরা এখন টেস্ট করব টার্কিশ ডিলাইট। কি এটা দেখি? পেলো না, এই একটা দে তো, আমি একটা ট্রাই করে দেখি। না ম্যালসটা কি চাই? চকলেট টাইপ। এই দু রকমের টার্কিশ ডিলাইট নেওয়া হলো। ভালো। সামনে যে ইমারতটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই বিখ্যাত ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদ। এই মসজিদটিকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে একটি। 1609 খ্রিস্টাব্দে সুলতান আহমেদের নির্দেশে এটি নির্মাণ কাজ শুরু হয়। এই মসজিদটির বয়স 400 বছরেরও বেশি, ভাবা যায়। ব্লু মস্কের ঠিক বিপরীতে অবস্থিত ইস্তানবুলের আরেকটি বিখ্যাত মসজিদ আয়া সোফিয়া বা হাজিয়া সোফিয়া ছিল রূপান্তরিত মসজিদ, তাই তার মধ্যে গির্জার ছোঁয়া থেকেই গেছিল। তাই যখন সুলতান আহমেদ সিংহাসনে বসেন, তার নির্দেশে তৈরি হয় এই মসজিদ সম্পূর্ণ ইসলামিক ধাঁচে এবং আয়া সোফিয়া মসজিদের বিপরীতে সমান আকৃতি। আর এই ঐতিহাসিক জায়গাটির নাম হয়ে যায় সুলতান আহমেদ স্কোয়ার। 2018 সাল থেকে মসজিদটির সংস্কার কার্য চলাকালীন 5 বছরের জন্য বন্ধ ছিল এই ব্লু মসজিদ। বন্ধুরা, আমি এখন বসে আছি ব্লু মস্কে। দেখতেই পাচ্ছ সামনের যে বাউন্ডারিটা, এখানে পেছন দিকটায় স্থানীয় মানুষরা বসে প্রেয়ার করছে। বাকি পরিবেশটা অসাধারণ, এখানে বসেই আমরা সেটা উপভোগ করছি। চলো তোমাদেরকেও দেখাই যে কি অসাধারণ কারুকার্য এই ব্লু মস্কটাতে। ব্লু মস্ক স্থাপিত হওয়ার পর থেকে ইস্তানবুলের মূল মসজিদের খেতাব আয়া সোফিয়া থেকে চলে আসে ব্লু মস্কের দিকে। ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদের মধ্যে রয়েছে প্রায় 20,000-এরও বেশি সিরামিক টাইলস। এই মসজিদটি অটোম্যানদের নির্মিত সবচেয়ে বড় কয়েকটি মসজিদের মধ্যে অন্যতম। সিরামিক্সের মধ্যে এই নীলচে ব্লু কালারের বেশি আধিপত্য থাকার জন্যই এই মসজিদটির নামকরণ করা হয়েছে ব্লু মস্ক।
একটি বিশাল গম্বুজের পাশাপাশি অনেকগুলি ছোট ছোট দেখতে গম্বুজ ইসলামিক জ্যামিতির ডিজাইনের একটি অসামান্য উদাহরণ। মসজিদের মিহরাব তৈরি ছিল অত্যন্ত মূল্যবান মার্বেল দিয়ে। ব্লু মস্ক থেকে বেরিয়ে ব্লু মস্ক এবং হাজিয়া সোফিয়ার মধ্যবর্তী চত্বরটিতে বেশ খানিকটা সময় কাটানো যায়। ভীষণ সুন্দর পরিবেশ, চারিদিকে ফুটে রয়েছে থরে থরে টিউলিপ, যা এই অঞ্চলটির শোভা আরো বাড়িয়ে দিচ্ছে। আজকে আমাদের ইস্তানবুলের প্রথম দিনের শেষ গন্তব্যস্থল, পেছনে দেখতেই পাচ্ছ হাজিয়া সোফিয়া মস্ক। এই মস্কটা হচ্ছে ইস্তানবুলের সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে পুরনো মস্ক। তো তোমরা আশেপাশে পরিবেশটা দেখতেই পাচ্ছ যে কাতারে কাতারে লোক। আজকে আমরা এই মস্কটিতে ঢুকতে পারবো কিনা জানি না, তাহলে হয়তো আবার আমাদের ফিরে আসতে হবে পরের দিন এই মস্কটি দেখার জন্য। বন্ধুরা, পেছনেই রয়েছে বিখ্যাত হাজিয়া সোফিয়া মসজিদ। তবে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেকেই সালমান খানের ভক্ত যারা, তারা কিন্তু চিনতে পারবে। এখানেই হয়েছিল টাইগার 3-র একটা ফাইট সিকোয়েন্স, বিখ্যাত ফাইট সিকোয়েন্সের শুটিং। সকাল থেকে ইস্তানবুল পরিদর্শন করতে অনেকটাই দেরি হয়ে যাওয়ায় আজকে আর আমরা আয়া সোফিয়া না ঢুকে হোটেলে ফিরে এলাম ডিনার করতে। সারাটা দিনের ক্লান্তি কাটিয়ে আবার কালকে এই ঐতিহাসিক শহর ঘোরার প্রস্তুতি। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও। পরবর্তী পর্বগুলিতে থাকবে তুরস্কের আরও বেশ কিছু বিখ্যাত স্থান। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী পর্বে তুরস্ক সফরের আমাদের নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।